হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম সকলকেই আমাদের ইউটিউব চ্যানেল এডুকেশন বেঙ্গলিতে। আমি তোমাদের সঙ্গে রয়েছি অসীম। প্রথমেই বলে রাখি যে আজকের ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে। হ্যাঁ, সংবিধানের তোমরা যতগুলো ক্লাস করেছো কিংবা তোমরা সংবিধানের যতগুলো ক্লাস করবে সবগুলোর মধ্যে টোটাল সংবিধান পার্টটার মধ্যে আজকের যে ক্লাসটা হবে সেটা ভীষণ গুরুত্বপূর্ণ ক্লাসটা হবে। আচ্ছা, তো প্রথমে আমরা একটা মোটিভেট দেখে নিব। দেখো, যদি সত্যিই মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে। ঠিক আছে, যদি সত্যিই মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে, আর যদি না চাও তাহলে কিন্তু অজুহাত পাবে। ঠিক আছে, তোমাদের যদি জীবনে কোনো এম থাকে যে না আমরা জীবনে কিছু করব বা ডাব্লিউবিসিএস লাগাবো, ডাব্লিউবিসিএস বা ডাব্লিউবিপি নিব বা কেপি নিব, তোমাদের যদি একটা এম ফিক্সড থাকে তাহলেই এই ক্লাসটা করো, অন্যথা কিন্তু কেউ এই ক্লাসটা করো না। ঠিক আছে, আর তোমাদের যদি এম থাকে তোমরা অবশ্যই এটার কোনো না কোনো পথ পেয়েই যাবে। তোমরা কন্টিনিউ করছি। আমরা সংবিধানের প্রথম ক্লাসে পড়েছিলাম সংবিধান কাকে বলে, সংবিধানের শ্রেণীবিভাগ, রাষ্ট্রবিজ্ঞানীদের প্রদত্ত সংজ্ঞা, ব্যাপক ও সংকীর্ণ অর্থে সংবিধান এবং সংবিধানের পিছনে কী ব্যাকগ্রাউন্ড রয়েছে, এগুলো আমরা ফার্স্ট ক্লাসে পড়েছি। ঠিক আছে, আমরা সেকেন্ড ক্লাসেও পড়েছি গণপরিষদ প্রস্তাবনা সম্পর্কে, সেকেন্ড ক্লাসে আমরা আলোচনা করেছি। তো যারা যারা এই ভিডিওগুলো দেখোনি, ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। ঠিক আছে, তোমরা অবশ্যই ডেসক্রিপশান বক্সটা একটু ফলো করে নেবে, ক্লাসের লিঙ্ক ওখানে দেওয়া থাকবে। তোমরা এই ক্লাসগুলো করে নিলে খুবই হেল্পফুল হবে। আচ্ছা, আজকে আমাদের সংবিধানের তৃতীয় ক্লাস হবে। ঠিক আছে, আজকে আমরা আলোচনা করব ভারতীয় সংবিধানের উৎসসমূহ, মৌলিক অধিকার ও নাগরিকত্ব নিয়ে। আর বলে রাখি আজকের ক্লাসটা কিন্তু খুব ভীষণ ইম্পর্ট্যান্ট হবে। হ্যাঁ, তো যারা যারা এই ক্লাসের লিঙ্ক মানে পিডিএফ চাইছো তারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সরাসরি জয়েন্ট হয়ে যাও, এই ক্লাসের পিডিএফ তোমরা সেখানে পেয়ে যাবে। আচ্ছা, ভারতীয় সংবিধানের উৎস দেখো, আইনের শাসন, ভারত শাসন আইন থেকে, যেটা 1935 আছে। ঠিক আছে, সেখান থেকে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রীয় কাঠামো, যুক্তরাষ্ট্রীয় বিচার ব্যবস্থা, রাজ্যপাল, পিএসসি। ঠিক আছে, গ্রেট ব্রিটেন থেকে নেওয়া হয়েছে সংসদীয় শাসন ব্যবস্থা, আইনের শাসন ও আইনের প্রণয়ন পদ্ধতি, একক নাগরিকত্বের ধারণা, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, লোকসভার স্পিকার, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, শক্তিশালী নিম্নকক্ষ। এই কোটা জিনিস গ্রেট ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। এবার আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে কী কী নেওয়া হয়েছে? প্রস্তাবনা, মৌলিক অধিকার, বিচার ব্যবস্থার স্বাধীনতা, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের অপসারণ পদ্ধতিটা, রাজ্যসভার চেয়ারম্যান রূপে উপরাষ্ট্রপতি ও অঙ্গরাজ্যের শাসন ব্যবস্থা। এই সকল জিনিসগুলো আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, সোভিয়েত রাশিয়া থেকে কী কী নেওয়া রয়েছে? মৌলিক কর্তব্য, পঞ্চবার্ষিকী পরিকল্পনা ও ন্যায় বিচার। এই কয়েকটা জিনিস সোভিয়েত রাশিয়া থেকে নেওয়া হয়েছে। আয়ারল্যান্ড থেকে নেওয়া রয়েছে তোমাদের রাজ্যসভার রাষ্ট্রপতি দ্বারা মনোনীত সদস্য, রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি অর্থাৎ ডিপিএসপি। ঠিক আছে, এই কয়েকটা জিনিস আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। অস্ট্রেলিয়া থেকে কী কী নেওয়া রয়েছে? যুগ্ম তালিকা ও যৌথ অধিবেশন, এই দুটো জিনিস অস্ট্রেলিয়া থেকে নেওয়া রয়েছে। কানাডা থেকে নেওয়া রয়েছে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা এবং শক্তিশালী কেন্দ্রের উপস্থিতি। দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে সংবিধান সংশোধন পদ্ধতি। ভীষণ ইম্পর্টেন্ট দক্ষিণ আফ্রিকা যেটা আছে। ঠিক আছে, ভীষণ ইম্পর্টেন্ট, সবগুলোই এখানে ইম্পর্টেন্ট। দক্ষিণ আফ্রিকাটা ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, মৌলিক কর্তব্য, প্রস্তাবনা সবগুলো ভীষণ ইম্পর্টেন্ট, এখানকার একটাও তোমরা স্কিপ করবে না। ঠিক আছে, সবগুলো ভীষণ ইম্পর্টেন্ট। জার্মানি থেকে নেওয়া হয়েছে জরুরি অবস্থা, জরুরি অবস্থা চলাকালীন মৌলিক অধিকার রোধ। সুইডেন থেকে নেওয়া হয়েছে লোকপাল বিল। জাপান থেকে নেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের কার্য পরিচালনার নিয়মাবলী। ঠিক আছে, এখান থেকে একটাও তোমরা স্কিপ করবে না। আচ্ছা, এবার আমরা প্রথমেই নাগরিকতা সম্পর্কে কিছু দেখে নেব। দেখো, সংবিধানের দ্বিতীয় পার্ট, ঠিক আছে, অর্থাৎ পার্ট 2 যেটা রয়েছে, সেই সংবিধানের 5 থেকে 11 অর্থাৎ আর্টিকেল 5 টু আর্টিকেল 11 এত পর্যন্ত ধারায় নাগরিকত্ব অর্থাৎ সিটিজেনশিপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা রয়েছে। ক্লিয়ার? অর্থাৎ সংবিধানের 5 থেকে 11 নম্বর ধারা পার্ট 2
ঠিক আছে, এই দুটো পার্টে, সেকেন্ড পার্টে 5 থেকে 11 নম্বর ধারায় সিটিজেনশিপ সম্পর্কে আলোচনা করা হয়েছে। ভারতীয় সংবিধান অনুসারে ভারতে একক নাগরিকত্বের ধারণা দেওয়া হয়েছে, যা নেওয়া হয়েছে ব্রিটিশ সংবিধান থেকে। ঠিক আছে, এটা ব্রিটিশ সংবিধান থেকে এই জিনিসটা নেওয়া রয়েছে। আচ্ছা, আর্টিকেল 5-এ তাহলে কি বলা রয়েছে? ভারতীয় সংবিধান কার্যকরী হওয়ার সমকালীন নাগরিকতা প্রদান করতে হবে। ঠিক আছে, আর্টিকেল 6-এ বলা রয়েছে পাকিস্তান থেকে ভারতে আগত ব্যক্তিদের নাগরিকতা প্রদান করতে হবে। ঠিক আছে, আর্টিকেল 7-এ বলা রয়েছে ভারতের যে অংশ বর্তমানে পাকিস্তানের অংশ, সেই অঞ্চলের মানুষদের ভারতীয় নাগরিকতা প্রদান করতে হবে। ক্লিয়ার? ধারা 8 অর্থাৎ আর্টিকেল 8-এ কী বলা রয়েছে? ভারতের বাইরে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিদের নাগরিকতা প্রদান করতে হবে। ঠিক আছে, ভারতীয় নাগরিকতা প্রদান করতে হবে, অর্থাৎ ভারতের বাইরে যে সকল বসবাসকারীরা রয়েছে তাদেরকে ভারতীয় নাগরিকতা প্রদান করতে হবে। ধারা 9-এ কী বলা রয়েছে? কোনো ভারতীয় ব্যক্তি বিদেশি রাষ্ট্রের নাগরিকতা গ্রহণ করলে তার ভারতীয় নাগরিকতা বিলোপ ঘটবে। ঠিক আছে, অর্থাৎ কোনো ভারতীয় যদি আমেরিকা চলে যায়, সে সেখানকার নাগরিকতা গ্রহণ করলো, তাহলে তার অটোমেটিক্যালি ভারতীয় নাগরিকতাটা বিলোপ ঘটে যাবে, মানে আর থাকবে না। আচ্ছা, এবার আমরা মৌলিক অধিকার পড়ব। এই মৌলিক অধিকারটা ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমি চেষ্টা করব, আমার সর্বস্ব চেষ্টা করেন যে মানে নিজের বেস্টটা দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, আর বেসিক্যালি যারা WBPSI বা ডেসক্রিপটিভের জন্য নিজেকে রেডি করছো, তারা অবশ্যই এই পার্টটা সম্পূর্ণ কপি করে নেবে। ঠিক আছে, একটা লাইনও স্কিপ করবে না। আচ্ছা, এটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস, যেটা আর্টিকেল 12 থেকে 35 পর্যন্ত বিস্তৃত আছে। সংবিধানের তৃতীয় পার্ট সিটিজেনশিপ আমরা পড়লাম দ্বিতীয় পার্টে। ঠিক আছে, তৃতীয় পার্টে রয়েছে 12 থেকে 35 নম্বর ধারায় মৌলিক অধিকার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা রয়েছে। ঠিক আছে, ক্লিয়ার? সো আমরা কন্টিনিউ করছি। দেখো, ভারতের মৌলিক অধিকারের ধারণা আমেরিকা যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে নেওয়া রয়েছে। ঠিক আছে, ভীষণ ইম্পর্টেন্ট। ভারতীয় যুক্তরাষ্ট্রের যেটা মৌলিক অধিকারের যেটা ধারণা রয়েছে, সেটা আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে নেওয়া রয়েছে। মূল সংবিধানে মোট 7টি মৌলিক অধিকার লিপিবদ্ধ ছিল। ক্লিয়ার? অর্থাৎ ভারতীয় সংবিধান যখন কার্যকর করা হয় 1950 সালের 26 জানুয়ারি, তখন কিন্তু ভারতের সংবিধানে 7টি মৌলিক অধিকার লিপিবদ্ধ ছিল। কিন্তু বর্তমানে, এই যে দেখো, বর্তমানে সংবিধানে মোট 6টি মৌলিক অধিকার লিপিবদ্ধ আছে। ঠিক আছে, তাহলে প্রথমে ছিল 7টা 1950-তে। ঠিক আছে, কিন্তু যদি আজকের ডেটে দেওয়া যায় তাহলে সেটা হচ্ছে 6টা আছে। ঠিক আছে, তো তাহলে আমরা দেখে নিব যে যখন সংবিধান কার্যকর হয়েছিল তখন কি কি মৌলিক অধিকার ছিল। প্রথমত ছিল সাম্যের অধিকার। ঠিক আছে, 14 থেকে 18 নম্বর ধারা পর্যন্ত সাম্যের অধিকার এটা বিস্তৃত ছিল। স্বাধীনতার অধিকার 19 থেকে 22 পর্যন্ত। শোষণের বিরুদ্ধে অধিকার, যেটা 23 থেকে 24। ঠিক আছে, 23-24 দুটো আর্টিকেল। ধর্মীয় স্বাধীনতার অধিকার 25 থেকে 28। সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার 29-30। সম্পত্তির অধিকার 31 নম্বর ধারা। আর সাংবিধানিক প্রতিবিধানের অধিকার 32 নম্বর ধারা। এবার তোমরা নোট করো এই 6 নম্বর ধারাটাকে। ঠিক আছে, 6 নম্বর যেটা রয়েছে আর্টিকেল 31 সম্পত্তির অধিকার, এটা কিন্তু বাদ দেওয়া হয়েছে। ঠিক আছে, এটা তোমরা লিখতেও পারো বা নাও লিখতে পারো। ঠিক আছে, আমি ক্লিয়ারে করার জন্য বলে দিয়েছি, যখন কেউ ডেসক্রিপটিভ লিখবে তখন সে যদি উল্লেখ করে যে বর্তমান সংবিধানে 6টি মৌলিক অধিকার লিপিবদ্ধ আছে, সেটাও ঠিক। ঠিক আছে, আর কেউ যদি উল্লেখ করে যে 7টি মৌলিক অধিকার লিপিবদ্ধ আছে, 7টার নাম দিতে হলো, তাহলে সেটাও ঠিক হবে। ঠিক আছে, এবার ডেসক্রিপটিভে যদি কেউ 6টা লেখে, তাহলে এই 6 নম্বর যেটা দিয়েছি সম্পত্তির অধিকার, ঠিক আছে, এটা লিখতেই হবে না, এটার কোনো প্রশ্নই নাই। আর কেউ যদি 7টা মৌলিক অধিকারটা লেখে, ঠিক আছে, তাহলে 6 নম্বর পয়েন্টে যেটা রয়েছে, 6 নম্বর পয়েন্টে কী সমস্যা রয়েছে, কেন বাদ দেওয়া রয়েছে, ঠিক আছে, এই সম্পর্কে একটু ছোট করে আলোচনা করতে হবে। আমি দিয়েছি, তোমরা ক্লাস কন্টিনিউ করো, তারপর বুঝে যাবে। আচ্ছা, এবার আমরা প্রথমে সাম্যের অধিকারটা পড়ব, যেটা 14 থেকে 18 নম্বর ধারা পর্যন্ত রয়েছে। দেখো, 14 নম্বর ধারাতে তাহলে কি বলা রয়েছে? ধারা 14-তে বলা হয়েছে আইনের দৃষ্টিতে সবাই সমান। ঠিক আছে, অর্থাৎ আইনের দৃষ্টিতে সবাই সমান থাকবে, আইন সবাইকে সমভাবে রক্ষা করবে। ঠিক আছে, আইন সকলকে সমভাবে রক্ষা করবে। ধারা 15-তে কি বলা রয়েছে?
15তে বলা হয়েছে রাষ্ট্র কোনো নাগরিকের সাথে ধর্ম, জাতি, বর্ণ, লিঙ্গ বা জন্মস্থানের ভিত্তিতে বৈষম্যমূলক আচরণ করতে পারবে না। ঠিক আছে, অর্থাৎ রাষ্ট্র বলতে সরকার, ঠিক আছে, সরকার বলতে দেশের যে সরকারকে বোঝায়। ঠিক আছে, যে কোনো নাগরিকের সঙ্গে, ঠিক আছে, তুমি কোথায় জন্মগ্রহণ করেছো, তোমার ধর্ম কী, তোমার জাতি কী, তোমার লিঙ্গ কী, ঠিক আছে, এই সকল ব্যাপারটা তোমার মাইন্ডে রাখবে না। অর্থাৎ এই সকল ব্যাপারের ভিত্তিতে তোমার বৈষম্যমূলক কোনো আচরণ করতে পারবে না। ক্লিয়ার তো? ধারা 16তে কী বলা রয়েছে? 16তে বলা রয়েছে যে সরকারি চাকুরিতে সব নাগরিকদের সমান সুযোগ সুবিধা থাকবে। এই যে সরকারি চাকরির জন্য তোমরা প্রিপেয়ার হচ্ছ, ঠিক আছে, এই সরকারি চাকরিতে সবার সকল সম্প্রদায়ের সকল মানুষের সমান অধিকার থাকবে। আমরা ক্লাসটা যখন কন্টিনিউ করব তোমরা হয়তো অনেকেই জানো যে এখানে স্যার তাহলে এসটি, তারপর এসসি বা ওবিসি, ঠিক আছে, এরা তাহলে বেশি সুযোগ কেন পায়, এদের কাট অফ মার্কস কেন কম যায়, ঠিক আছে, এই সকল ব্যাপারে আমরা একটা ক্লাস আলোচনা করব যখন, তো এই ব্যাপারে আমরা ডিসকাস করব। ঠিক আছে, তোমরা জাস্ট ধারা 16টাকে এখানে মনে রাখো। ঠিক আছে, ওটা অনেক ইতিহাস রয়েছে, যখন সংবিধান কার্যকর করা হলো তখন অনেক ধরনের সমস্যা উঠে আসতে লাগলো এই সকল সম্প্রদায়কে নিয়ে, এসটি, এসসি, ওবিসিদেরকে নিয়ে অনেক সমস্যা উঠে আসতে থাকলো। তো এই ব্যাপারে আমি আলোচনা করব পরে। ঠিক আছে, আমরা আজকের ক্লাসটা কন্টিনিউ করছি। ধারা 17তে কী বলা রয়েছে? অস্পৃশ্যতা দূরীকরণ। ঠিক আছে, অর্থাৎ অস্পৃশ্যতা নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়েছে। কোশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট, বহুবার পরীক্ষাতে এসছে। ঠিক আছে, ধারা 17তে কী বলা হয়েছে? অস্পৃশ্যতা নিষিদ্ধ করা হয়েছে। ধারা 18তে বলা রয়েছে যে সামরিক ও শিক্ষাক্ষেত্র ছাড়া, ঠিক আছে, সামরিক ও শিক্ষাক্ষেত্র ছাড়া সকল ক্ষেত্রে উপাধি গ্রহণ ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এটা ধারা 18তে বলা হয়েছে। ঠিক আছে, তো এটা আমরা সামের অধিকার 14 থেকে 18 পর্যন্ত বিস্তৃত ছিল, এটা আমরা পড়ে নিলাম। আমরা নেক্সট কন্টিনিউ করছি। স্বাধীনতার অধিকার, সাম্যের পরে সেকেন্ড পয়েন্টে ছিল আমাদের স্বাধীনতার অধিকার। ঠিক আছে, যেটা 19 থেকে 22 নম্বর ধারা পর্যন্ত বিস্তৃত রয়েছে। দেখো, ভারতীয় সংবিধানের 19 নম্বর ধারায় নাগরিকদের 6 প্রকার স্বাধীনতার অধিকার দেওয়া রয়েছে। ঠিক আছে, 19 নম্বর ধারায়, অর্থাৎ একটা আর্টিকেলে 6টা কথা বলা রয়েছে। কথাগুলো কি? 6 ধরনের স্বাধীনতা ও পাবে যে কোনো নাগরিক। ঠিক আছে, যে কোনো নাগরিক ভারতবর্ষের 6 ধরনের স্বাধীনতা ও পাবে এই 19 নম্বর ধারা অনুসারে। সেটা হচ্ছে প্রথমত হচ্ছে বাক স্বাধীনতা ও মতামত প্রকাশ। ঠিক আছে, তোমার মধ্যে যদি কোনো ধরনের, তুমি যে কোনো সময় যে কোনো কিছু ধরনের বাক স্বাধীনতা অধিকারটা পেতে পারো। ঠিক আছে, তোমার মতামত প্রকাশ তুমি যে কোনো জায়গাতে করতে পারবে। শান্তিপূর্ণ ও নিরস্ত্রভাবে সমাবেত হওয়া। ঠিক আছে, তুমি যে কোনো জায়গাতে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবে, আর নিরস্ত্রভাবে অর্থাৎ অস্ত্র না নিয়ে সেখানে সমায়েত বা জমায়েত হতে পারবে। সংঘ ও সমিতি গঠন, তুমি যে কোনো সংঘ বা সমিতি গঠন করতে পারবে। ভারতের সর্বত্র চলাফেরা করা। ঠিক আছে, এই যে ভারতবর্ষ পুরো সমগ্রটা দেশ রয়েছে, তুমি সমগ্র দেশের যে কোনো স্টেট থেকে, যে কোনো জেলা থেকে, যে কোনো গ্রাম থেকে হও না কেন, তুমি সম্পূর্ণ দেশে চলাফেরা করতে পারবে। ঠিক আছে, নির্দ্বিধায় চলাফেরা করতে পারবে, এটা তোমার মৌলিক অধিকার রয়েছে। ভারতের যে কোনো অঞ্চলে স্বাধীনভাবে বসবাস করতে পারবে। ঠিক আছে, ভারতের যে কোনো অঞ্চলে, সম্পূর্ণ অঞ্চলটাতে স্বাধীনভাবে তুমি বসবাস করতে পারবে। যে কোনো বৃত্তি বা পেশা অবলম্বন করতে পারবে। তোমার যে কোনো ধরনের পেশা, গাড়ি ড্রাইভার হোক, কৃষি হোক, চাকরি হোক, যে কোনো পেশা তোমার যেটা ইচ্ছা হবে, তোমাকে কেউ জোর করবে না। ঠিক আছে, তুমি যে কোনো পেশা অবলম্বন করতে পারবে। আচ্ছা, 21 নম্বর ধারাতে 3টা ক্লোজ আছে, আমরা দেখে নিব। 21-এর 1-এ কী বলা রয়েছে? 21-এর 1 নম্বর ধারায় বলা রয়েছে যে প্রচলিত আইন ভঙ্গের অপরাধে অভিযুক্ত কোনো ব্যক্তিকে কেবলমাত্র সেই আইন অনুসারেই শাস্তি প্রদান করতে হবে। ঠিক আছে, যদি কোনো ব্যক্তি কোনো অপরাধ করে থাকে তাহলে সেই আইন অনুসারে তাকে যে শাস্তি দেওয়া যাবে, শুধুমাত্র তাকে সেই শাস্তি প্রদান করতে হবে। ঠিক আছে, 20-2-এ কী বলা রয়েছে? 20-2-এ বলা হয়েছে যে কোনো ব্যক্তিকে একই অপরাধের জন্য একাধিকবার শাস্তি প্রদান করা যাবে না। অর্থাৎ কোনো ব্যক্তি ধরে নাও যে একই অপরাধ বারবার করছে, তাহলে তাকে বারবার শাস্তি প্রদান করা যাবে না। ক্লিয়ার? 20-3-এ কী বলা রয়েছে? 20-3 নম্বর ধারায় বলা হয়েছে নিজের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না।
ক্লিয়ার তো? নিজের বিরুদ্ধে, অর্থাৎ তুমি ধরে নাও কোনো একটা কেস লড়ছো বা কিছু একটা করছো, তো কাউকে তুমি জোর করতে পারো না যে তুমি আমার বিরুদ্ধে সাক্ষ্য দাও, তুমি আমার সাক্ষী হয়ে চলো, কোর্টে চলো, আমি আমার ব্যাপারে তুমি সাক্ষী দিবে, আমাকে বাঁচাবে, এই ধরনের তুমি কাউকে জোর করে করতে পারো না। সে যদি ইচ্ছুক থাকে, সে যদি নিজের ইচ্ছায় যদি যেতে চায় যে না আমি তোমার সঙ্গে যাব, আমি তোমার হয়ে সাক্ষী দিব, তাহলেই সে যেতে পারবে, ঠিক আছে? তুমি তাকে জোর করতে পারো না। এবার 21 নম্বর ধারায় কি বলা রয়েছে? 21 নম্বর ধারায় বলা হয়েছে কোনো ব্যক্তিকে তার জীবন ও ব্যক্তি স্বাধীনতা থেকে বঞ্চিত করা যাবে না, ঠিক আছে? যে কোনো ব্যক্তিকে তার জীবন ও ব্যক্তি স্বাধীনতা থেকে বঞ্চিত করা যাবে না। 22 নম্বর ধারায় তাহলে কি বলা রয়েছে? 22 নম্বর ধারা অনুসারে কোনো ব্যক্তিকে যুক্তিসঙ্গত কোনো কারণ ছাড়া গ্রেপ্তার করা যাবে না, ঠিক আছে? অর্থাৎ যে কোনো ব্যক্তিকে, ধরে নাও তুমি বা ভারতের যে কোনো নাগরিককে কোনো যুক্তিসঙ্গত কোনো কারণ ছাড়া তাকে কিন্তু পুলিশ বা আইন কোনোভাবেই তাকে গ্রেপ্তার করতে পারে না, ঠিক আছে? যুক্তিসঙ্গত কোনো কারণ থাকবে, ঠিক আছে, রিজন থাকবে ওর পিছনে, তারপরে তাকে গ্রেপ্তার করতে পারবে। আচ্ছা, এবার আমরা শোষণের বিরুদ্ধে অধিকার পড়ব 3 নম্বর পয়েন্টে, যেটা আমরা লিখেছিলাম, যেটা 23 আর 24 এই দুটো আর্টিকেল রয়েছে শোষণের বিরুদ্ধে অধিকার নিয়ে। 23 নম্বর ধারায় বলা হয়েছে মানুষ নিয়ে ব্যবসা, অর্থাৎ মানুষের ক্রয় বিক্রয়, বেগার খাটানো বা অনুরূপভাবে বলপূর্বক শ্রমদান নিষিদ্ধ করা রয়েছে, ঠিক আছে? 23 নম্বর ধারায় অর্থাৎ মানুষ ক্রয় বিক্রয়, বেগার খাটানো, কাউকে তুমি বেগার খাটাচ্ছ, এটা তুমি অন্যায় করছো, ঠিক আছে? এই মৌলিক অধিকারটা তো ওই বেগার খাটানো ব্যক্তির রয়েছে, ঠিক আছে? সে যদি তোমার নামে কমপ্লেন করে, তাহলে সে সোজা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের কাছে কমপ্লেন করতে পারে, ঠিক আছে? 24 নম্বর ধারায় কি বলা রয়েছে? 24 নম্বর ধারা বলা হয়েছে যে 14 বছরের কম বয়সী, ঠিক আছে, 14 বছরের কম বয়সী, বিলো 14, যে সকল বাচ্চা বা শ্রমিক 14 বছরের কম আছে তাদেরকে খনি কারখানা বা অন্য কোনো বিপজ্জনক কাজে নিয়োগ করা নিষিদ্ধ করা রয়েছে, ঠিক আছে? তো আশা করি সকলেই খুব ভালো লাগছে, বুঝতে পারছো ক্লাসটা। আমি খুব সহজ ভাষাতেই ক্লাসগুলোকে লেখার চেষ্টা করেছি, ঠিক আছে? তো যদি ভালো লাগে অবশ্যই একবার লাইক করে দেবে। আচ্ছা, এবার আমরা 4 নম্বর পয়েন্ট পড়েছিলাম যে ধর্মীয় স্বাধীনতার অধিকার। 25 থেকে 28 নম্বর ধারাতে ধর্মীয় স্বাধীনতার অধিকার সম্পর্কে আলোচনা করা রয়েছে, ঠিক আছে? সংবিধানের 25 নম্বর ধারায়, ঠিক আছে, সংবিধানের 25 নম্বর ধারায় কি বলা রয়েছে? এটা ধর্মীয় স্বাধীনতার অধিকারের মধ্যে পড়ে, 25 থেকে 28। 25 নম্বর ধারায় বলা হয়েছে প্রত্যেক ব্যক্তি নিজের বিবেক এবং বিশ্বাস অনুযায়ী যে কোনো ধর্ম গ্রহণ, ধর্মীয় আচার অনুষ্ঠান পালন ও নিজ ধর্ম প্রচার করতে পারবে, ঠিক আছে? অর্থাৎ প্রত্যেক ব্যক্তি, ভারতের যে কোনো নাগরিক, সে যদি ইচ্ছা করে আমি হিন্দু থাকবো তাহলে হিন্দু থাকবে, সে যদি ইচ্ছা করে আমি খ্রিস্টান হব তাহলে সে খ্রিস্টান হতে পারে, সে যদি ইচ্ছা করে তাহলে আমি মুসলিম হব তাহলে মুসলিম হতে পারে, তাকে কেউ কোনো রকমভাবে বাধা প্রদান করবে না, ঠিক আছে? যার যেভাবে ইচ্ছা সে সেভাবে চলতে পারে। সংবিধানের 26 নম্বর ধারায় কি বলা রয়েছে? যে প্রতিটি ধর্মীয় সম্প্রদায় নিজেদের ধর্ম প্রচারের জন্য ধর্ম প্রতিষ্ঠান স্থাপন, রক্ষণাবেক্ষণ ও পরিচালনা করতে পারবে, ঠিক আছে? অর্থাৎ যে কোনো সম্প্রদায় নিজেদের ধর্মটাকে প্রচার করার জন্য বা বৃদ্ধি সম্প্রসারণ করার জন্য, ঠিক আছে, ধর্ম প্রতিষ্ঠান স্থাপন করতে পারবে বা পরিচালনা করতে পারবে। 27 নম্বর ধারায় বলা রয়েছে যে কোনো বিশেষ ধর্ম বা ধর্মীয় সম্প্রদায়ের উন্নতি এবং রক্ষণাবেক্ষণের জন্য কোনো ব্যক্তিকে কর বা চাঁদা দিতে বাধ্য করা যাবে না, ঠিক আছে? অর্থাৎ তুমি ধরে নাও কাউকে জোর করছো, আমরা একটা সমিতি গঠন করেছি হিন্দুদের পক্ষে থেকে, তুমি এখানে চাঁদা দাও, তোমাকে জোর করে চাঁদা দিতে হবে। বা আমরা দুর্গা পুজো করছি, কালী পূজা করছি, মহরম করছি, তোমাকে জোর করে চাঁদা দিতে হবে, এটা কিন্তু একেবারে অন্যায়, ঠিক আছে? কাউকে জোর করে চাঁদা দিতে বাধ্য করা যাবে না, এটাই সংবিধানের 27 নম্বর ধারায় বলা রয়েছে। সংবিধানের 28 নম্বর ধারায় বলা রয়েছে যে সকল শিক্ষা প্রতিষ্ঠান সম্পূর্ণ বা আংশিকভাবে সরকারি অর্থে পরিচালিত সেগুলিকে ধর্ম শিক্ষা দেওয়া যাবে না। ক্লিয়ার? আশা করছি ক্লিয়ার, বুঝতে পারছো তোমরা, ঠিক আছে? অর্থাৎ যে সকল সম্প্রদায়, যে সকল শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল হোক বা কলেজ হোক, যে কোনো সম্প্রদায়, যে কোনো ছোটোখাটো কোচিং সেন্টার হোক, সেটা যদি সরকারের অর্থে একটুভাবে চলে, ঠিক আছে, আংশিক বা সরকারি অর্থে যদি সে সরকারিভাবে কিছু একটা অনুদান পায়, তাহলে সেখানে ধর্ম শিক্ষা দেওয়া যাবে না, সেখানে ধর্ম শিক্ষা দেওয়া অপরাধ হচ্ছে ওটা, ঠিক আছে? যে সকল শিক্ষা প্রতিষ্ঠান সম্পূর্ণ বা আংশিকভাবে সরকারি অর্থে পরিচালিত সেগুলিকে ধর্ম শিক্ষা প্রদান করা যাবে না। ক্লিয়ার?
আচ্ছা, এবার আমরা 5 নম্বর পয়েন্ট পড়ব, সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার। ঠিক আছে, সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার, যেটা 29 ও 30 নম্বর ধারাতে রয়েছে। সংবিধানের 29 নম্বর ধারায় বলা হয়েছে, ভারতীয় ভূখণ্ডের যে কোনো অংশে বসবাসকারী নাগরিক নিজ নিজ ভাষা, লিপি ও সংস্কৃতি সংরক্ষণের অধিকার ভোগ করতে পারবে। ঠিক আছে, সংবিধানের 30 নম্বর ধারায় কি বলা রয়েছে, 30 নম্বর ধারায় বলা হয়েছে যে ধর্মীয় ও ভাষাগত সংখ্যালঘু সহ সকল সংখ্যালঘুদেরই নিজেদের ইচ্ছানুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনার অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়েছে। আচ্ছা, সম্পত্তির অধিকার, যেটা 31 নম্বর ধারায়, ঠিক আছে, যেটাকে সংবিধানের অর্থাৎ বর্তমানে এটাকে কেটে বাদ দেওয়া রয়েছে। ঠিক আছে, আমরা দেখে নিব, এটা মৌলিক অধিকারের মধ্যে এখন বর্তমানে নেই। ঠিক আছে, দেখো 1978 সালে 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে, ভীষণ ইম্পর্টেন্ট এটা, যারা যারা জানো তারা খুব ভালো, আর যারা জানো না প্লিজ এটাকে নোট করো, হাইলাইট করো। ঠিক আছে, স্টার্ট করো, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। 1978 সালে 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া রয়েছে। ঠিক আছে, এটা কবে বাদ দেওয়া রয়েছে, 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 1978 সালে এটাকে বাদ দেওয়া রয়েছে। সালটা তোমাদের ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা, এটাকে বাদ দিয়ে এবার কোথায় এটাকে যুক্ত করা হয়েছে, তাহলে বর্তমানে সম্পত্তির অধিকার একটি সাধারণ আইনগত অধিকার হিসাবে সংবিধানের 300A ধারায় সংযোজিত হয়েছে। ক্লিয়ার? অর্থাৎ সম্পত্তির অধিকার যেটা রয়েছে সেটা এখন মৌলিক অধিকার হিসেবে নয়, ওটা সাধারণ একটা আইনত অধিকার হিসেবে রয়েছে, যেটা 300A ধারায় সংযোজিত রয়েছে, ওটা যুক্ত করা রয়েছে। আচ্ছা, এবার আমাদের 7 নম্বর পয়েন্ট যেটা লিখেছিলাম, ঠিক আছে, সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। ঠিক আছে, ভীষণ ইম্পর্টেন্ট এটাও, সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, যেটা এখানে একটাই আর্টিকেল রয়েছে, আর্টিকেল 32। ঠিক আছে, 32 নম্বর ধারা রয়েছে এটাতে। তো আমরা এটাকে ধরে নিব, দেখে নিব 32 নম্বর ধারাতে কী বলা রয়েছে। সংবিধানের 32 নম্বর ধারায় বলা হয়েছে, ভারতীয় নাগরিকরা যদি মনে করেন যে তাদের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে, অর্থাৎ 12 থেকে 35 পর্যন্ত যতগুলো মৌলিক অধিকার রয়েছে, যতগুলো তোমরা এখন পড়লে মৌলিক অধিকারের পয়েন্টে, ওখানকার মধ্যে যদি একটা মৌলিক অধিকারও তোমার ক্ষুণ্ণ করার চেষ্টা করা হচ্ছে বা খর্ব করার চেষ্টা করা হচ্ছে, ঠিক আছে, তুমি ওই অধিকারটা পাচ্ছ না। ঠিক আছে, তোমার ধরে নাও যে বাক স্বাধীনতার অধিকার পাচ্ছ না। ঠিক আছে, তোমরা যতগুলো মৌলিক অধিকারগুলো পড়লে বা ভারতের সর্বত্র চলাফেরা করার অধিকারটা পাচ্ছ না, তো সেই ক্ষেত্রে খর্ব করার চেষ্টা করা হচ্ছে, সেক্ষেত্রে তারা সরাসরি হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে। ঠিক আছে, অর্থাৎ কোনো পুলিশ আইন কোথাও যাওয়ার দরকার নেই, সোজা একেবারে সুপ্রিম কোর্টে যাবে বা হাইকোর্টে যাবে, ওখানে যে একদম ডাইরেক্ট ঘন্টি বাজাবে, বলবে যে আমার মৌলিক অধিকার খর্ব করা চেষ্টা করা হচ্ছে, আপনি আমার এটাকে বিচার করেন। ঠিক আছে, তখন সরাসরি যে জজ থাকবে সরাসরি সেটার বিচার করতে পারবে, এটা তোমার উপর ক্ষমতা দেওয়া রয়েছে। 12 থেকে 35 নম্বর ধারা। ঠিক আছে, তোমরা এটা তাহলে মনে রাখো ভালো মতো, যে 12 থেকে 35 নম্বর ধারাতে যতগুলো অর্থাৎ যতগুলো কথা বলা রয়েছে, সেগুলো যদি তোমরা না পাও, সেগুলো যদি তোমাদের খর্ব করার চেষ্টা করা হয়ে থাকে, ঠিক আছে, তোমরা সেটার জন্য সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে সরাসরি যেতে পারবে, এটাও মৌলিক অধিকারেই বলা রয়েছে। জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হলে, একটু নোট নিয়ে নাও এটা, জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হলে, যদি ধরে নাও দেশকে এমার্জেন্সিতে ফেলা রয়েছে, তখন 20 ও 21 নম্বর ধারা ব্যতীত সমস্ত মৌলিক অধিকারগুলিকে পৃথক পৃথকভাবে স্থগিতাদেশ, মানে অর্থাৎ পৃথক পৃথকভাবে স্থগিতাদেশ দিতে পারবে। ঠিক আছে, 20 নম্বর আর 21 নম্বর ধারাতে আমরা কী পড়েছিলাম, তাহলে 20 নম্বর ধারাতে যেটা আমরা পড়েছিলাম যে আইন ভঙ্গের অপরাধে, ঠিক আছে, কেবলমাত্র সেই আইন অনুসারে শাস্তি প্রদান করতে হবে। 20 যেটা বলা হয়েছিল যে একই অপরাধের জন্য বারবার শাস্তি প্রদান করা যাবে না। 20 যেটা বলা হয়েছিল যে কাউকে আদালতে সাক্ষ্য অর্থাৎ বাধ্য করা যাবে না, নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না। ঠিক আছে, 21 নম্বর ধারায় যেটা বলা হয়েছিল যে জীবন ও ব্যক্তি স্বাধীনতা থেকে বঞ্চিত করা যাবে না। এই সকল যেটা আমরা পড়লাম, ঠিক আছে, যদি দেশকে এমার্জেন্সির মধ্যে ফেলা হয়, ঠিক আছে, তো এই দুটো আর্টিকেলস অর্থাৎ তোমার পক্ষে কিন্তু লাগু হবে না। ঠিক আছে, তুমি এটাকে তোমাকে অর্থাৎ বিনা কারণে অভিযুক্ত করতে পারে। আচ্ছা, সংবিধানের প্রতিবিধানের অধিকারটি
কে ডক্টর বি.আর. আম্বেদকর ভারতীয় সংবিধানের হৃদয় ও আত্মা, হার্ট অ্যান্ড সোল বলে আখ্যায়িত করেছেন। আশা করি অনেকেই জানো, আর জানো না তারা, যারা জানো না তারা এটাকে পুরোপুরি স্টার মার্ক করে নাও, ঠিক আছে। ডক্টর বি.আর. আম্বেদকর আর্টিকেল 32 এটাকেই সংবিধানের হৃদয় ও আত্মা বলে ঘোষণা করা রয়েছে, ঠিক আছে। অর্থাৎ আর্টিকেল 2 যেটা আছে তুমি যেটাকে ডাইরেক্ট সুপ্রিম কোর্টে যেতে পারবে বা হাইকোর্ট যেতে পারবে, এটা তোমার উপর যেটা অধিকারটা দেওয়া রয়েছে, ডক্টর বি.আর. আম্বেদকর এটাকে সংবিধানের হৃদয় ও আত্মা বলে অভিহিত করেছে। ভীষণ ইম্পর্ট্যান্ট, আশা করি সকলেই জানো, ঠিক আছে। তো দেখো আমাদের নেক্সট ক্লাস আমরা এখানে ক্লাস শেষ করব। আমাদের নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি, অর্থাৎ ডিপিএসপি যেটা আছে, ঠিক আছে। ডিপিএসপি মৌলিক কর্তব্য, ঠিক আছে, রাষ্ট্রপতি, এই সকল নিয়ে আমরা নেক্সট ক্লাস আসবো খুব তাড়াতাড়ি। তো আজকের ক্লাসটা আমাদের এখানে শেষ হচ্ছে। আর আবারও বলে রাখি যে আজকের ক্লাসটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট ছিল, ঠিক আছে। যারা যারা হয়তো আগে থেকে পড়েছো তারা জানোই, বা যারা নতুন করছো, ঠিক আছে, প্রত্যেকের কাছে আজকের ক্লাসটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ক্লাস ছিল। আজকের ক্লাস থেকে একটা সেন্টেন্সও, একটা ওয়ার্ডও তোমরা স্কিপ করবে না, ঠিক আছে। ভীষণ ইম্পর্টেন্ট ক্লাস ছিল আজকে। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর বন্ধুদের মধ্যে যদি ভালো তো শেয়ার করে দিবে। অবশ্যই আমাদের ভিডিওতে যদি আপনার মূল্যবান মতামত কমেন্ট করতে পারো, ঠিক আছে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ একবার সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দাও, ঠিক আছে। প্লিজ যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো, আর অবশ্যই আমাদেরকে সাপোর্ট করো, ঠিক আছে। আর যারা যারা এই ক্লাসের পিডিএফ পেতে চাইছো তারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এক্ষুনি জয়েন্ট হয়ে যাও। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে এক্ষুনি জয়েন হয়ে যাও, ঠিক আছে। সেখানে তোমরা যে কোনো এখানে যতগুলো ক্লাস করানো হবে সেটা সম্পূর্ণ ফ্রি পিডিএফ পাবে, ঠিক আছে। অন্যান্য জব সম্পর্কিত আলোচনা করতে পারবে, ঠিক আছে। আর অর্থাৎ অন্যান্য পিডিএফ যেসব ক্লাস করানো হবে না সে তাছাড়া অন্যান্য অনেক পিডিএফই তোমরা পেয়ে যাবে। তোমরা সেই গ্রুপে জয়েন্ট হয়ে যাবে, এক্ষুনি গ্রুপে জয়েন্ট হয়ে যাও, ঠিক আছে। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ঠিক আছে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের ধ্যান রেখো, আর গুড লাক। অবশ্যই তোমাদের স্বপ্ন পূরণ হোক, এটাই আমি প্রার্থনা করব। আর যারা যারা বেসিক্যালি আজকে ভিডিওটা দেখছো তাদেরকে শুভ রাখি বন্ধনের অনেক অনেক শুভেচ্ছা এডুকেশন বেঙ্গলির তরফ থেকে, ঠিক আছে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।